বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিদেশি ঋণ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে প্রশ্ন হলো, আগে যেখানে স্বল্প সুদের ঋণ পাওয়া যেত, এখন কেন আমাদেরকে উচ্চ সুদের ঋণের দিকে যেতে হচ্ছে? আসসালামু আলাইকুম। বাংলায় একটা প্রবাদ আছে, নিজের চোখের গুড়ি দেখা যায় না, অথচ অন্যের চোখের কাঁটা সহজেই চোখে পড়ে। আজকের বাংলাদেশের বাস্তব চিত্র যেন ঠিক তেমনই। বড় সংকট আড়াল করে জনগণকে বিপদের মুখে ফেলে চলছে দোষ চাপানোর এক নির্লজ্জ প্রতিযোগিতা। বিগত সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি দেশকে ঋণের বোঝায় ডুবিয়ে দিয়েছে দুর্নীতি এবং অর্থ পাচার করে। কিন্তু আসল চিত্র হলো, এখনকার অন্তর্বর্তীকালীন সরকারই আবারও নিচ্ছে বড় অঙ্কের বিদেশি ঋণ, সেটা আগের তুলনায় দ্বিগুণ সুদে। 7টি প্রকল্পের জন্য ঋণ নেওয়া হচ্ছে প্রায় 186 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় 22,709 কোটি টাকা। আর এবার শর্ত আরো কঠিন, সুদের চাপও অনেক বেশি। প্রশ্ন হলো, এত ঋণ কেন নেওয়া হচ্ছে এবং আগের সরকারের সঙ্গে তুলনা করলে ছবিটা কেমন দাঁড়ায়? আর আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই উত্তর। সর্বশেষ বৈঠকে 7টি প্রকল্পের জন্য অনুমোদনীয় ঋণ অনুমোদন দেওয়া হয়েছে প্রায় 186 কোটি মার্কিন ডলার। এর মধ্যে এডিবি থেকে 140 কোটি ডলার, ব্যাংক খাত সংস্কারে 50 কোটি, সার আমদানিতে 50 কোটি, নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্পে 20 কোটি, ঢাকা নর্থ করিডোর রোডে 20.40 কোটি, আইটিএফসি থেকে 22.5 কোটি ডলার সার ও জ্বালানির জন্য, এনডিবি চীন থেকে 32 কোটি ডলার ঢাকা ওয়াসা প্রকল্পের জন্য, ওএফআইডি থেকে 11.24 কোটি ডলার বাজেট সহায়তার জন্য। এই ঋণগুলোর মধ্যে এডিবি ঋণের সুদের হার প্রায় 4.82% থেকে 4.93%, আইটিএফসি ঋণের সুদের হার প্রায় 6%, এনডিবি ঋণের সুদের হার প্রায় 3.36%। 30 বছরের জন্য দেখা যাচ্ছে তুলনামূলকভাবে সুদের হার অনেক বেশি এবং স্বল্প সুদের সুযোগ কম। গত 10-15 বছরে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে বিপুল পরিমাণ বিদেশি ঋণ নিয়েছে, তবে তখন অধিকাংশই ছিল কনসেশনাল বা স্বল্প সুদের ঋণ, 1 থেকে 2% সুদ, দীর্ঘমেয়াদী পরিশোধের সুযোগ। যেমন চীনের সহায়তায় পদ্মা সেতুর মতো বড় প্রকল্প, যার ঋণের সুদের হার ছিল 1% 35 বছরের জন্য, জাপানের সহায়তায় মেট্রো রেল, যার ঋণের সুদ ছিল 0.76%, তারপর কর্ণফুলী টার্নেল, ভারতের লাইন অফ ক্রেডিট অবকাঠামো প্রকল্প। এই সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী ছিল, ফলে ঋণের চাপ তেমন স্পষ্ট হয়নি। কিন্তু সমালোচনা ছিল, ঋণ সঠিকভাবে ব্যবহার হয়নি, দুর্নীতি ও প্রকল্পে সময় ক্ষেপণ করার কারণে খরচ দ্বিগুণ হয়েছে। এর মধ্যে অনেক অর্থ পাচার হয়েছে এমন অভিযোগ আছে। তবে আগের সরকারের সময় অল্প সুদের ঋণ ছিল বেশি, যার মধ্যে ঋণের সুদ ছিল 1 থেকে 2%, ফোকাস ছিল মেগা প্রকল্পে, ব্রিজ, মেট্রো রেল, পাওয়ার প্লান্ট। কিন্তু বাস্তবায়নে দুর্নীতি, সময় ক্ষেপণ, ঋণ পরিশোধের চাপ সৃষ্টি করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সুদের সুযোগ কম, অনুমোদনীয় ঋণ বেশি, প্রকল্পের ধরন জরুরি, আমদানি নির্ভর, সার জ্বালানি, ব্যাংক খাত সংস্কার, সুদ হার বেশি 4 থেকে 6% পর্যন্ত। স্বল্প মেয়াদে চাপ সামাল দিতে হচ্ছে, দীর্ঘমেয়াদের ঝুঁকি বাড়াচ্ছে এই ঋণ।
এই ঋণ বাংলাদেশের জন্য হতে পারে একটি বোঝা। অর্থাৎ আগে ঋণ নেওয়া হতো অবকাঠামো তৈরির জন্য, এখন ঋণ নেওয়া হচ্ছে অর্থনীতি টিকিয়ে রাখতে ও আমদানি চালাতে। এটাই হচ্ছে মূল পার্থক্য। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিদেশি ঋণ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে প্রশ্ন হলো, আগে যেখানে স্বল্প সুদের ঋণ পাওয়া যেত, এখন কেন আমাদেরকে উচ্চ সুদের ঋণের দিকে যেতে হচ্ছে? এটি কি এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া, নাকি অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা? আপনারা কি মনে করেন, বর্তমান সরকারের এই উচ্চ সুদের ঋণ পদক্ষেপ কি জরুরি ছিল, নাকি ভবিষ্যতে আমাদের অর্থনীতির জন্য বিপদ ডেকে আনবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।